আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের রিয়ারেঞ্জ ক্লাসগুলো করছিলাম। আসলে কয়েকটি রিয়ারেঞ্জ করলে তোমাদের একটা ধারণা চলে আসবে। আর যখন কোন রিয়ারেঞ্জ সম্পর্কে ধারণা চলে আসে তখন তোমরা ইজিলি পরীক্ষায় কমন না পড়লেও লিখতে পারবে। কিন্তু তার আগে যারা ব্রিলিয়ান্ট, যারা মেধাবী, আসলে তাদেরকে অনেক পড়তে হয়। তোমরা যদি 20 থেকে 25টি রিয়ারেঞ্জ জানা থাকে, মুখস্থ থাকে, বা এটার ব্যাখ্যা জানো বা শিক্ষা জানো, এটার ঘটনাগুলো জানো, তাহলে কিন্তু পরীক্ষায় তোমরা ভালো করতে পারবে। এই জন্য যারা ব্রিলিয়ান্ট, মেধাবী যারা, তারা কিন্তু অনেকগুলো রিয়ারেঞ্জ একদম মুখস্থ করে ফেলে। এই জন্য মুখস্থ যেমন করতে হবে তেমনি বুঝতে হবে যে পরীক্ষায় যদি কমন করে যায় তো ভালো, কমন নাও করলে যেন লিখতে পারো। যাই হোক, আমরা এই জন্য অর্থ সহ বুঝে বুঝে পড়বো। বুঝে বুঝে পড়লে আমরা পরীক্ষা লিখতে পারবো। আসো আমরা একটু অর্থ সহ পড়ি। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত রিয়ারেঞ্জ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা রিয়ারেঞ্জ, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের জন্য। তো দেখো, আমরা এখানে আনসার সহ দিয়ে দিয়েছি। আমি বলেছি আনসারটি তোমরা একটা টেবিল আকারে করবে, 1 2 3 4 5 6 7 8 এভাবে টেবিলে বক্স দেখাবে। তারপরে তোমরা যেটা আনসার সহ তুমি নিচে নিচে ওই সংখ্যা নিচে নিচে লিখে দিবে। দেখো, প্রথমে আমরা ই নাম্বার আনসারটি যাবো। ই নাম্বারটা হচ্ছে আমাদের 1 নাম্বার। তুমি প্রশ্ন করতে পারো, স্যার আপনি কি এটা মুখস্থ করেছেন যে ই নাম্বারে আপনার কিভাবে 1 নাম্বার হলো? আনসারটা হলো এটাই যে, দেখো আমরা যদি আনসারটা করতে যাই সেক্ষেত্রে মনে রাখতে হবে যদি কোনো ব্যক্তি সম্পর্কিত রিয়ারেঞ্জ আসে তাহলে ব্যক্তির নামটা আগে প্রথমে আসে। অথবা হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম, এরকম থাকে। অথবা ইউ হ্যাভ হার্ড দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম, অথবা ওয়ান্স আপন এ টাইম, এরকম থাকে। অথবা একটা ব্যক্তির নাম প্রথমে চলে আসে। দেখো এখানে কিন্তু ওয়ান্স আপন এ টাইম কোনো শব্দ নেই, আছে? নেই। যেহেতু ওয়ান্স আপন টাইম নাই, সেক্ষেত্রে আমরা জেনে যাব যে একজন ব্যক্তি সম্পর্কিত ব্যক্তির নামটা আছে কিনা। যদি ব্যক্তির নাম থাকে তাহলে আমাদের ব্যক্তির নামটা আগে চলে আসবে। দেখো রবীন্দ্রনাথ টাগোর আছে এখানে, TAGORE, টাগোর বানানটা আসলে টাগোর কিন্তু উচ্চারণ হবে ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, the 14th child of দেবেন্দ্রনাথ and Sharada Devi Thakur, was born in 1861 in respectable family at Jorashakor in Kolkata. অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন 14তম মানে সে শিশু বা 14তম সন্তান দেবেন্দ্রনাথ এন্ড সারা দেবী। দেবেন্দ্রনাথ তার বাবার নাম আর সারা দেবী হচ্ছে তার মায়ের নাম। এই সম্পর্কিত বর্ণনা। এবং জন্মগ্রহণ করেছিল 1861 সালে একটা সম্মানিত একটা পরিবার থেকে, জোড়াসাঁকোর কলকাতা। তার মানে সে কলকাতা জন্মগ্রহণ করেছে। কলকাতা মানে আমাদের ইন্ডিয়ার একটি প্রদেশের নাম কলকাতা, মানে ভারতে জন্মগ্রহণ করেছে। আসো এবার আমরা যাব জি নাম্বার। হি ওয়েন্ট টু স্কুল। যেহেতু তার জন্ম সংখ্যা চলে এসেছে, জন্মের পরে আমরা জানি তার শৈশবকাল বা তার স্কুল জীবন, ঠিক না? দেখো, হি ওয়েন্ট টু স্কুল আর্লি, সে খুব দ্রুত স্কুলে চলে গেল। এন্ড রোট হিজ ফার্স্ট ভার্সি এট দ্য এজ অফ 8, খুব দ্রুত স্কুল চলে গেল। এবং সে কি করলো, প্রথম যে কবিতা বা চরণ সেটা 8 বছর বয়সে সে লিখে ফেললো। আমরা দেখি অনেক সময় ছোট ছোট বাচ্চারা লিখে না যে আমি যাই, আমি খাই, আমি খাবো, বাবা খাবে, তুমি খাবে, সে খাবে, অনেক মজা হবে, এরকম কিন্তু অনেক বাচ্চারা ছোট ছোট কবিতা বা চরণ লিখে ফেলে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু এরকম, সে ছোট থেকেই সে স্কুলে চলে গেল এবং সে কিন্তু একটা সম্ভ্রান্ত পরিবার, বড়লোক পরিবার জন্মগ্রহণ করছে। যার কারণে ছোট থেকে আমাদের এখন যদি দেখি যে 3 বছরের বাচ্চাকে স্কুলে ভর্তি করানো হয়, ঠিক না? সেক্ষেত্রে কেন, যাদের টাকা আছে, পয়সা আছে, তাদের সম্পদ আছে, তারা কিন্তু চায় যে তার ছেলেটা মেয়েটা আগে থেকে শিক্ষা পাক, তাদেরকে সহজেই তারা সেই খরচটা বহন করতে পারে। এই জন্য রবীন্দ্রনাথ যেহেতু একটা সম্ভ্রান্ত বা একটা ভালো একটা পরিবারে, বড়লোক পরিবার জন্মগ্রহণ করেছিলেন, সেই জন্য সে ছোটবেলায় একদম হয়তো 3-4 বছরেই তাকে ভর্তি করা দেওয়া হয়েছিল এবং সে ওই ছোট থেকেই সে কবিতা লেখা শুরু করলো। আচ্ছা আসো, জি নাম্বার চলে গেল। 2 নাম্বার হচ্ছে আমার জি নাম্বার। এবার আসলে আমরা 3 নাম্বার যাবো। 3 নাম্বার হচ্ছে এফ। at the age of 17, যখন তার বয়স 17, তার মানে জন্ম আমরা পেলাম এবং সে ছোট থেকে এক স্কুলে গেল এবং আমরা যখন বয়সটাকে আস্তে আস্তে বলি সে উপরে উঠতেছে। মানে কি, এখানে দেখো এজ অফ 8 আমাদের জি নাম্বার, মানে 2 নাম্বার কিন্তু বয়সটা 8, তাহলে 8 এর পরে কিন্তু একটা সিরিয়াল বাই সিরিয়াল তার বয়সটা 9 10 11 12 13 14 15 16 17 18 এরকম ক্রমান্বয়ে তার বয়সটা উঠছে। তার মানে একটা মানুষের জন্ম, একটা মানুষ সম্পর্কিত তথ্য জানা, তারপর জন্ম, তারপরে সে তার শিশুকাল,
তারপর তার শৈশবকাল, তারপর সে লেখাপড়া, তারপর শেষ করে লেখাপড়া শেষ করে তারপর বিয়ে করে, তারপর সন্তান হয়, তারপর সে কিছু একটা করে, তারপরে সে মানে সম্মানিত হয়, বিখ্যাত হয়ে যায়, একটা পর্যায়ে সে মারা যায়। এই তো তার জীবন কাহিনী, ঠিক না? তো এখানে দেখো at the age of number 3 মানে এক নাম্বারটা at the age of 17 যখন তার বয়স 17 in 1878 1878 সালে he reached London to attend school। সে লন্ডনে চলে গেল, লন্ডনে পৌঁছে গেল কি করতে? স্কুলে যোগদান করতে। তার মানে যেহেতু সে বড়, তার বাবা সম্ভ্রান্ত, তার মা মানে তারা কোটিপতি সন্তান, সে এই জন্য তারা কি করলো, তার সন্তানকে যখন তার বয়স 17 তাকে লন্ডনে মানে ইংল্যান্ডে পাঠিয়ে দিল। এবার দেখো ফোর হলো আমার এ। দেখো এখানে 1888 মানে যেহেতু দেখো এখানে 1878 সাল, তার মানে 1878 সাল যেহেতু বোঝা যাচ্ছে যে পরবর্তী 1880 সালটা আমার চলে আসতেছে। In 1880 রবীন্দ্রনাথ was called back to India। 1880 সালে আবার কি করছে? কল ব্যাক মানে ফিরে আসলো। was called back, সে আবার তাকে ফিরে আসতে হলো, তাকে ডাকা হলো, তাকে ফিরে আসতে হলো কোথায়? ইন্ডিয়াতে। সে আবার 80 সালে আবার ফিরে এসে 78 সালে চলে গেছিল, 1880 সালে আবার ইন্ডিয়াতে আবার ফিরে আসে। তার মানে লন্ডনে সে বেশি দিন থাকতে পারে না। এবার দেখো তার মানে আমাদের 4 নাম্বার শেষ। 5 নাম্বার কি? দেখো 5 নম্বরে সি। দেখো হি রিটার্নড হোম, সে বাসায় চলে আসলো উইদাউট এনি কোয়ালিফিকেশন, কোনো যোগ্যতা ছাড়া, অফ ডিস্টিংশন, কোনো পার্থক্য ছাড়া, কোনো প্রভেদ ছাড়া, কোনো যোগ্যতা ছাড়া। মানে এটা বিদেশে কেন যায়? লেখাপড়া করার জন্য সে গিয়েছিল লন্ডনে, সেখান থেকে সে একটা সার্টিফিকেট নিয়ে আসার কথা ছিল, কিন্তু সে আসলে কোনো শিক্ষাগত যোগ্যতা বা সেখান থেকে কোনো সার্টিফিকেট আনতে পারেনি। নাম্বার সি 5 নম্বর গেল। 6 নম্বর দেখো 6 নম্বর আমার 8 নম্বর হায়াবার, যাই হোক he never gave up his habit of writing poetry। সে কখনো সে কি হয়, সে কখনোই ত্যাগ করেনি তার অভ্যাস। কি অভ্যাস? রাইটিং পোয়েট্রি। পোয়েট্রি মানে কবিতা, আর পোয়েট মানে কবি। তার মানে রবীন্দ্রনাথ একজন কবি, রবীন্দ্রনাথ একজন কবি বা পোয়েট, আর তার লেখাটা হলো যে পোয়েট্রি বা কবিতা। তার মানে সে এই যে ব্যর্থ হয়ে ফিরে আসলো, অর্থাৎ লন্ডন থেকে সে চলে আসলো, কিন্তু লন্ডন থেকে চলে আসলে কি হবে? তারপরে কি করে নাই, সে কখনো সে কি করে নাই, হতাশ হয়ে তার লেখা ছেড়ে দেয় নাই। তার মানে সে অভ্যাসটা রেখে দিয়েছিল, লেখাটা ছাড়েনি। জি নাম্বার দেখো, জি নাম্বার শেষ মানে আমাদের কি সরি এইচ মানে আমার 6 নাম্বার শেষ। এবার যাবো 7 নম্বরে। 7 নম্বরে হচ্ছে আমার ডি, হি রোট গীতাঞ্জলি। ওই যে সে লেখা ছাড়েনি, লিখতেই ছিল একটা আলিবাদ, লেখার শেষে কি হলো, অর্থাৎ সে একটা পর্যায়ে লেখা শেষ না, মানে সে লিখতেছিল, সে লেখা ছাড়েনি। তো আমাদের 7 নম্বরে কি? ডি নাম্বার, হি রোট গীতাঞ্জলি, সে গীতাঞ্জলি লিখে ফেললো। এ কালেকশন অফ বেঙ্গলি সংস অফ সুপিরিয়র কোয়ালিটি, সে অনেক উচ্চতর গুণ সম্পর্কিত একটি বই বা একটা কি বেঙ্গলি সং গানের বই সে লিখে ফেললো। অনেক মানে গান কবিতা এইসব যারা লিখে, এবং তার গীতাঞ্জলি যে সাহিত্যকর্ম, এই গীতাঞ্জলি সাহিত্যকর্মের জন্য সে একটা কি পেয়েছিল, সে একটি নোবেল পুরস্কার পেয়েছিল গীতাঞ্জলির জন্য। লিখে ফেললো, সে গীতাঞ্জলি লিখে ফেললো। নাম্বার 8 মানে এটা হলো বি। তার মানে আমাদের সবগুলো দাগানো হয়ে গেছে, 1 A C D E F G H আমাদের শেষ। তার মানে যেহেতু A C D E F G আমাদের শেষ, তার মানে বুঝে গেল যে আমার বি নাম্বারটা বাকি থাকে। সে ডি নাম্বার এমনিতে এটা তোমার লাস্টে হবে 8 নাম্বার হবে। সেক্ষেত্রে কি হবে? He was awarded the Nobel Prize in 1913 for his গীতাঞ্জলি। তাকে কি করা হলো? 1913 সালে তার এই লেখার জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হলো। তার মানে আমরা কি বুঝলাম? সেটা হলো যে রবীন্দ্রনাথ কিন্তু আশা ছাড়েনি, এবং সে লিখতেই ছিল, লিখতে একটা পর্যায়ে সে কি হয়ে গেল, সে একটা অনেকটা গীতাঞ্জলি কবিতা, এই গীতাঞ্জলি সাহিত্যকর্মের জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। তার মানে তিনি নোবেল পুরস্কার পেয়ে গেলেন। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।